হ্যাঁ, তাহলে আমরা এই তিনটা অবজারভেশন থেকে বেসিক্যালি যে সিদ্ধান্তে আসা যায় সেটা হচ্ছে, আমি একটু কুইক শেষ করতেছি এই পার্টটা, যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যেহেতু তোমার হচ্ছে আলফা কণা পজিটিভলি চার্জ, আলফা কণার সঙ্গে সবাই জানো এটা হচ্ছে আমাদের আলফা কণার সংকেত। সো আলফা কণা যেহেতু আমাদের পজিটিভলি চার্জ, সো হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলেও তোমার এরকম পজিটিভলি চার্জ কিছু একটা আছে, যেটার কারণে আসলে আলফা কণা বিকশিত হয়ে বেঁকে যাচ্ছে কক্ষপথ থেকে। সো অবশ্যই পরমাণু কেন্দ্রস্থলে পজিটিভ কিছু একটা আছে, সেই পজিটিভ কিছু একটাকে পরবর্তীতে নিউক্লিয়াস নামকরণ করা হলো। এবং শুধু তাই না, যেহেতু কিছু আলফা কণা 180 ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছে, তার মানে পরমাণু কেন্দ্রস্থলে শুধু পজিটিভ কিছু আছে, শুধু তাই না, এটা সেই পজিটিভটা অনেক ভারী কিছু আছে। সো এটার উপর বেস করে যে চারটা মেইন ফিচার, সেটা হচ্ছে তোমার পরমাণু বেশিরভাগ স্থানে ফাঁকা, তারপর হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে পজিটিভ ধনাত্মক আধান আছে, তারপর হচ্ছে ভাইয়া পরমাণুর একটু সমস্ত। ফার্স্ট থেকে বললে ভালো হতো, এইমাত্র ঢুকলাম। আচ্ছা, এগুলো সবই তোমাদের জানা কথা, মানে এই জিনিসগুলো সবই তোমরা জানো, যে হচ্ছে রাদারফোর্ডের যে তিনটা অবজারভেশন ছিল, সেই তিনটা অবজারভেশনের উপর যে ফিচার্স গুলো, মানে উনি যে ডিসিশনে আসেন সেটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, যেহেতু তোমার কিছু আলফা কণা বেঁকে গেছে, তার মানে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধান আছে, যেহেতু কিছু আলফা কণা টোটালি 180 ডিগ্রি কোণে ফেরত আসছে, তার মানে সেই আলফা মানে সেই নিউক্লিয়াসটা আসলে অনেক ভারী কিছু। এবং 4 নাম্বার পয়েন্ট, তার মানে পরমাণুর সমস্ত ভর হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। এই 3-4টা পয়েন্টে উনি ডিসিশনে আসেন। সো এটার উপর বেস করে উনি একটা মডেল দেন, এটা সবারই জানা আছে তোমাদের। সেই মডেলটা নিয়ে আসলে আমি ডিসকাশন করতে চাচ্ছি না আবার। আমি এখন আশা করি দরকারও হবে না। আমি এখন ডিরেক্ট প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে চলে যাই। আচ্ছা, তার আগে আমি একটা ছবি নিয়ে আসি, একটা ছবি ইনসার্ট করতে হবে, একটা সেকেন্ড, একটু ওয়েট করো সবাই। আচ্ছা, সবাইকে আবার দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো? হ্যালো? দেখা যাচ্ছে ভাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আম, তাহলে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব শুরু করার আগে কিছু বিষয় নিয়ে একটু কথা বলে নিই, লাইটের কিছু প্রপার্টি নিয়ে কথা বলি। এগুলো কিন্তু তোমরা অলরেডি জানো, কারণ এই ক্লাসটা তোমাদের নেওয়া হয়েছিল। সো আমি একটু কুইকই বলবো। সো লাইট হচ্ছে এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেহেতু আমরা বলতেছি লাইট এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে কিভাবে তৈরি সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বা তাড়িত চুম্বক তরঙ্গের অ্যাকচুয়ালি দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে ইলেকট্রো পার্ট, যেটা তড়িৎ উপাংশ বা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট বা তড়িৎ ক্ষেত্র উপাংশ, আর একটা হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক ক্ষেত্র উপাংশ। সো দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশকে তোমরা যদি পাশে একটু ডায়াগ্রামটা খেয়াল করো, যে এখানে হচ্ছে তোমাদের হুম সো এই যে আমাদের যে আমি একটু দাগাচ্ছি, এই যে তোমার হচ্ছে লাল কালারের বা রেড কালারের যে ওয়েভটা দেখানো হয়েছে এখানে। সো এখানে রেড কালার, আশা করি তোমরা একটু দেখতে পারতেছো। সো রেড কালারের যে ওয়েভটা এখানে দেখানো হয়েছে, সেই ওয়েভটা আসলে ইলেকট্রিক ফিল্ড লাইনকে রিপ্রেজেন্ট করতেছে। তারপর এখানে গ্রিন লাইন দ্বারা যে ওয়েভকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা আসলে এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং এই যে দুইটা ফিল্ড, আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত দুইটা প্লেনে অবস্থান করে। ঠিক আছে, এরা পরস্পরের সাথে লম্ব হবে, দেখো প্লেন দুইটা পরস্পরের সাথে লম্ব হবে আছে। তোমরা যে একটু খেয়াল করো, সো প্লেন দুইটা, এটা একটা প্লেন বা তল, আর আরেকটা প্লেন হচ্ছে এইটা। সো এই প্লেন দুইটা কিন্তু পরস্পরের সাথে লম্ব হবে আছে। ভাইয়া আমি কিছু শুনতে পারতেছি না। তোমার নেটের প্রবলেম তাহলে। আচ্ছা, হ্যাঁ সব ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যে লাইটের কথা বলতেছি আমরা, সেই লাইটের এরকম দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, যেটা আমরা এই যে এখানে তোমার হচ্ছে গ্রিন লাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা পরস্পরের সাথে লম্বভাবে দুইটা তলে অবস্থিত, এবং এই দুইটা তলে অবস্থিত অবস্থায় তারা আসলে স্পন্দিত হচ্ছে। সেটাই হচ্ছে তোমার এই যে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মেইন প্রপার্টি। এখন আসুন আমরা যে থিওরিটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি।
এটা আসলে জাস্ট আমরা কিছুটা মানে সারফেস লেভেলের আইডিয়া নিব, জাস্ট থিওরিটা আসলে কি বোঝাচ্ছে বা আসলে কি বলতে যাচ্ছে। সেই প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে আগে মনে করা হতো যে লাইট হচ্ছে শুধুই ওয়েভ। সো লাইটের একটাই প্রপার্টি আছে, লাইট হচ্ছে ওয়েভ। সো এই প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে ডিসিশনে আসা যায় যে লাইট শুধু ওয়েভই না, লাইট আসলে পার্টিকেলের মতো বিহেভ করে। সো কোয়ান্টাম থিওরি বা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অ্যাকচুয়ালি লাইটের দুইটা প্রপার্টি নিয়ে কথা বলে, একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি বা তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম। সো এই দুইটা প্রপার্টি নিয়ে কথা বলে। সো আমি কণা ধর্ম লিখলাম এখানে। সো এই কোয়ান্টাম থিওরি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে লাইটের কণা ধর্ম নিয়ে কথা বলে। এটা আসলে কেউ কখনো চিন্তা করেনি এইভাবে। এবং কোয়ান্টাম থিওরিটা আসলে ব্ল্যাক বডি রেডিয়েশন উপর বেস করে। আমি কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক বডি সম্পর্কে আবার একটু তোমাদের রিমাইন্ড করে দিব। সো ব্ল্যাক বডি রেডিয়েশন উপর বেস করে এই কোয়ান্টাম থিওরিটা। সো আগে মনে করা হতো আমাদের যে লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চুম্বক তরঙ্গ। যখন তরঙ্গ প্রবাহিত হয়, তরঙ্গের সাথে আমাদের শক্তি প্রবাহিত হয়। সেই শক্তি, হ্যাঁ মাইক্রোফোন অফ করো সবাই যাদের অন আছে। সো এই শক্তি, ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আচ্ছা কি মানে কাটি যাওয়ার পরে ভাইয়া আবার কি পড়েছেন ভাইয়া? কোনটা ভাইয়া? মাত্র জয়েন করলাম ভাইয়া, মানে মানে কেটে যাওয়ার পরে মানে মাত্র কি পড়ালেন ভাইয়া লাস্ট? কেটে যাওয়ার পরে হচ্ছে রাদারফোর্ড মডেল নিয়ে কথা বললাম, জাস্ট একটু দেখলেই পারবা, কারণ এই জিনিসটা সম্পর্কে তোমরা অলরেডি জানো। তারপর হচ্ছে ওই যে মনে আছে তোমাদের কিন্তু পড়াইছিলাম যে লাইটের প্রপার্টি, ইলেকট্রিক ফিল্ড লাইন, ম্যাগনেটিক ফিল্ড লাইন, এই বিষয়গুলো মনে আসছে না ভাইয়া তোমার? আচ্ছা ভাইয়া ব্ল্যাক বডি রেডিয়েশন এটা একটু বুঝুন তো ভাইয়া এটা। হ্যাঁ মানে এটা ভাইয়া বুঝাবো। মানে রবি এত স্লো ভাইয়া, মানে কত ঢোকার চেষ্টা করলাম, পারতেছি না মাত্র ঢুকলাম। আচ্ছা, তোমাদের বাকিদের অবস্থা কি? আসলে তোমরা কিভাবে ক্লাস করো? মানে ফোনে ক্লাস করো নাকি হচ্ছে পিসি বা ল্যাপটপে ক্লাস করো? ভাইয়া ভাইয়া ফোনেই করি, করি। কিন্তু আমি রবিতে সমস্যার জন্য আজকে আমি গ্রামীণ দিয়ে করতাম, তো আজকে আমার গ্রামীণ সেই যে সমস্যা শুরু করছে, তারপর আমি আচ্ছা রবির আরেকটা মোবাইলে হটস্পট দিয়ে চালাচ্ছি এখন। আচ্ছা, বুঝতে পারছি। এরকম হয় অনেক সময়। গ্রামীণ চালাই ভাই, গ্রামীণটাই ভালো বেশি। গ্রামীণ চালাও? গ্রামীণে স্লো হয় না নেট। হ্যাঁ, গ্রামীণ ইউজ করলে সবকিছু ঠিকঠাক থাকে। ওয়াও। আমি জি আজকে ভাই। গ্রামীণ ইউজ করে পেরায় পড়ছি। আচ্ছা, এটা হয় অনেক সময় কোনো কোনো ক্যারিয়ার, বাট তোমরা সবাই মোরাললেস হচ্ছে ফোনে ইউজ করতেছো, ফোনেই ক্লাস করতেছো। জি ভাইয়া। আর ল্যাপটপে কেউ ক্লাস করে এমন হ্যাঁ, কেউ আমি আছে? ল্যাপটপে করি। ভাই আমি করি। আচ্ছা, এটা ভালো। ফোনে ভাইয়া দেখা যায় স্টুডেন্টস বিয়ের পক্ষ থেকে সবাইকে ল্যাপটপ দেওয়া হবে না? তাহলে আহ, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাইয়াদের বাসা থেকে নিয়ে আসে একটা করে। হ্যাঁ, ওইটাই করব। আর তোমরা কি হচ্ছে অবশ্যই যে ক্লাস যখন করো সামনে খাতা টাতা রাখো না, নাকি বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করো? জি ভাইয়া, সব লেকচার করে নিই। এটা ভালো, সব লিখে রাখা। বাকিরা কি করো? সবাই কি শুয়ে বসে ক্লাস করো বিছানায়, নাকি না ভাইয়া, বিছনা ওরা স্ক্রিনশট বসি না পাবলিক। তো। আচ্ছা, ভাইয়া যে বলে সে ভাই, যে বলে ভাইয়া সেই চোরের মনে পুলিশ পুলিশ টাইপের আসলে কথা আর এখানে কি ভাইয়া। স্ক্রিনশট খাতা তোলার এখনো কিন্তু আলাদা খাতা। স্ক্রিনশট তোলার কিন্তু দরকার নেই, কারণ এগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিই। এটাই ভাই, এগুলো কিন্তু তোমাদের সেটাই। আমি দিয়ে দিই। তো কেউ স্ক্রিনশট তোলা নিয়ে আসলে ব্যস্ত হওয়ার দরকার নেই। আর ক্লাস নোটটা করো, তাহলে দেখা যায় যে ক্লাসে আরো বেশি এঙ্গেজ থাকবা তোমরা। আর ওকে যদি ভাই। ল্যাপটপ বা ডেস্কটপের অ্যাক্সেস থাকে তোমাদের কাছে, তাহলে সেটাতেই করার ট্রাই করো, তাহলে আর ফোনের চেয়ে বেটার ভিউ মানে ইয়া পাবা আর কি, এক্সপিরিয়েন্স। আচ্ছা, সো এনার্জি যে ফ্লো বা ওয়েভের যে ফ্লো নিয়ে আমরা কথা বলতেছি, আগে মনে করা হতো যে এনার্জি তোমার হচ্ছে কন্টিনিউয়াস ভাবে ফ্লো হয় বা নিরবচ্ছিন্ন ভাবে ফ্লো হয়। আর একটা ধারণা আসলো পরবর্তীতে যে এনার্জি আসলে বিচ্ছিন্ন ভাবে ফ্লো হতে পারে। এখন আমরা, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া একটু 1 মিনিট পরে একটু শুরু করলে ভালো হয়। কেন, কি হলো? ভাই ভাইয়া ঝগড়া মেরে করতে আপনার যাবে। হে তোমরা কি লাগাইছো ওখানে কি? আচ্ছা ভাইয়া এ ফাঁকে আপনার ব্ল্যাক বডিটা একটু পড়া দেন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ব্ল্যাক বডি নিয়ে তো ভাইয়া কথা এমনি তো রাত হয়ে গেছে, আপনি কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ অবশ্যই, আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করবো, 10-12 মিনিটের মধ্যে। এজন্য 9টায় বর্ণ বলছিলাম, সাহার বর্ণ সাহার অনেক কষ্ট হইতেছে ভাইয়া। সমস্যা নেই, আর 10 মিনিটের ডিউটিতে মধ্যে শেষ আছে। করবো তোমাদের, 15 মিনিটের মধ্যে। না না, আমার কমপ্লিট। একটু কষ্ট করো ও ভাই এখন, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ দেখো, ভাইয়া শুরু করেন, সমস্যা নেই। হ্যাঁ এনার্জির ক্ষেত্রে আমরা দুই ধরনের থিওরি ছিল, একটা হচ্ছে এনার্জি কন্টিনিউয়াস ভাবে ফ্লো হয়, একটা হচ্ছে এনার্জি বিচ্ছিন্ন ভাবে ফ্লো হয়। তো এখন কোনটা সঠিক, আমরা এখন এটা নিয়ে কথা বলি।
আগেকার দিনে ফিজিসিস্টরা মনে করতেন যে এনার্জি আসলে কন্টিনিউয়াস ভাবে ফ্লো হয়, বাট পরবর্তীতে ধারণা আসলো যে এনার্জি আসলে বিচ্ছিন্নভাবে ফ্লো হয়। আমি এখনই বলতেছি সেটা কি। ধরো হচ্ছে এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, সো এই মানুষের উপর ধরো হচ্ছে এনার্জি হিট করতেছে বা লাইট এসে হিট করতেছে, লাইটের যেহেতু এখন ওয়েভ, সো এখানে এনার্জি ফ্লো হবে অবশ্যই। সো এখানে এনার্জি এসে হিট করতেছে লোকটার উপর। দেখো এটা কন্টিনিউয়াস, টোটালি হচ্ছে কন্টিনিউয়াস ভাবে ফ্লো হচ্ছে। বাট আরেকটা ধারণা কি হতে পারে, লাইট এনার্জি আসলে প্যাকেট আকারে আসতে পারে, সো এনার্জি আসলে প্যাকেট আকারে লোকটাকে হিট করতে পারে, এটা হতে পারে। বাট লেটার তোমার হচ্ছে কোয়ান্টাম থিওরি বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে এনার্জি যে তোমার হচ্ছে নিরবচ্ছিন্নভাবে ফ্লো হয় সেটাকে সাপোর্ট করে। এবং দেখো এই যে প্যাকেটস, এই যে আমরা যে প্যাকেটস এর কথা বলতেছি, সেই প্যাকেটসটাকে বলা হতো পরবর্তীতে হচ্ছে বলা হয় কোয়ান্টা। এই প্যাকেটটা যদি ভিজিবল রেঞ্জে পড়ে, সো ভিজিবল রেঞ্জে যদি পড়ে তাহলে সেটাকে বলা হচ্ছে ফোটন। সো কোয়ান্টা হচ্ছে মোর জেনারেলাইজ বা সাধারণ টার্ম। সো সকল প্যাকেট এনার্জি যে প্যাকেট, সেই এনার্জি প্যাকেটকে বলতেছি আমরা কোয়ান্টা। আর যদি সেটা ভিজিবল রেঞ্জে পড়ে বা যেটা আসলে দৃশ্যমান আলোর মধ্যে পড়ে, তাহলে সেটাকে বলতেছি আমরা ফোটন, রাইট? কারণ তোমরা সব আলো কিন্তু দেখতে পারো না, যেমন গামা রে, এক্স রে এগুলো কিন্তু দেখা যায় না, ইনফ্রারেড রে এগুলো কিন্তু আমাদের দৃশ্যমান আলোর মধ্যে পড়ে না। বাট আমরা যে আলোগুলো তোমাদের দৃশ্যমান রেঞ্জে পড়ে সেগুলো আমরা শুধুমাত্র দেখতে পাই। আমরা এই স্পেকট্রাম নিয়ে কথা বলবো সামনের ক্লাসগুলোতে। আচ্ছা, সো এটা ছিল এনার্জির ধারণা যে এনার্জি আসলে তোমার প্যাকেট আকারে ফ্লো হয়। সো এখানে তোমার হচ্ছে আসলে যে এই যে থিওরিটা সেটা আসলে ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর বেস করে। সো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি। সো হচ্ছে তোমরা কি কেউ আমার এই ক্লাসটা করেছিলাম আগে এই ব্ল্যাক বডির উপর বা হচ্ছে জি ভাইয়া করেছিলাম। ব্ল্যাক বডির উপর? না ভাইয়া করিনি। না ভাই করিনি। আচ্ছা, তোমরা অনেকেই করো নাই, তাহলে আমাকে ডিটেইলি পড়াতে হবে এখানে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমরা দুই ধরনের বডি কনসিডার করতেছি। একটা হচ্ছে আমাদের একটা নর্মাল যে কোনো বডি, আর একটা হতে পারে ব্ল্যাক বডি। দুই ধরনের বডিকে আমরা কনসিডার করতেছি। ব্ল্যাক বডি রেডিয়েশনে আমরা জাস্ট সামান্য কিছু আইডিয়া রাখবো, জাস্ট অল্প কিছু আইডিয়া। এবং এটা দেখবা যে তোমাদের সেকেন্ড পেপার ফিজিক্সও আবার ব্যাক করছে। বাট জিনিসটা কি এরকম, তোমার যদি নর্মাল বডিতে যদি কোনো একটা লাইট এসে পড়ে বা যে কোনো নর্মাল বস্তু, সেই বস্তুতে যদি তোমার লাইট এসে পড়ে, লাইট এক ধরনের এনার্জি, তখন কি হবে, কিছু পরিমাণ লাইট আসলে এই বডি থেকে নিঃসৃত হয়ে বের হয়ে যাবে বা ট্রান্সমিটেড হয়ে যাবে। কিছু পরিমাণ লাইট আমাদের ট্রান্সমিটেড হয়ে যাবে বা নিঃসৃত হয়ে যাবে। আবার কিছু পরিমাণ লাইট কি হবে, রিফ্লেক্টেড করবে, এখানে রিফ্লেক্ট করবে। তো তোমরা এটা জানো যে যখন কোনো একটা বস্তু সারফেসে আমরা আলো ফেলি সেখান থেকে রিফ্লেকশন হয়, আবার কিছুটা ট্রান্সমিশনও হয়। তো দুটাই হয় বেসিক্যালি এখানে। বাট আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যাবজর্পশনও হতে পারে। সেটাও হতে পারে অ্যাবজর্ব করতে পারে কিছু পরিমাণ আলো, যে আলোটা এখানে এসে আমরা ইনসিডেন্ট করতেছে বা আপতিত হচ্ছে নর্মাল বডির উপর, সে কিছু পরিমাণ আলো আসলে কি করলো, নর্মাল বডিটা হচ্ছে অ্যাবজর্ব করে নিল। কিছু পরিমাণ আলো কি করলো, বা শোষণ করে নিল। কিছু পরিমাণ আলো শোষণ করে এই শোষণকৃত আলোকে হচ্ছে কিছু সময় পর পর আস্তে আস্তে ছাড়তেছে, সেটাকে বলতেছে আমরা বিকিরণ করা বা রেডিয়েট করা। সেখানে কিছু পরিমাণ আলো রেডিয়েট করলো। সেখানে ট্রান্সমিশন একটা টার্ম আর রেডিয়েশন একটা টার্ম। ট্রান্সমিশন কাকে বলতেছি, যেটা হচ্ছে ডিরেক্টলি বাইপাস করে চলে যাচ্ছে, ভিতর দিয়ে চলে যাচ্ছে। আর রেডিয়েশন কাকে বলতেছি, যে পরিমাণ এনার্জিটা অ্যাবজর্ব করবে মানে নর্মাল বডিটা, সেই অ্যাবজর্বের এনার্জি কিছুটা আস্তে আস্তে কিছু সময় পর পর ছাড়তে থাকবে সেটা পরিবেশে, সেটাকে আমরা বলতেছি রেডিয়েশন বা রেডিয়েট করা বলতেছি বা বিকিরণ করা বলতেছি। এটা হচ্ছে আমাদের নর্মাল বডি, এই তোমার হচ্ছে এই প্রপার্টিস গুলো শো করে। বাট ব্ল্যাক বডিতে কি হয়, ব্ল্যাক বডিতে হচ্ছে কোনো ধরনের ট্রান্সমিশন হবে না, সো নো ট্রান্সমিশন, আর কোনো ধরনের রিফ্লেকশন হবে না, নো রিফ্লেকশন। সো ট্রান্সমিশনও হবে না, রিফ্লেকশনও হবে না। সো ব্ল্যাক বডিতে কোনো ধরনের ট্রান্সমিশন হবে না, কোনো ধরনের রিফ্লেকশন হবে না। ব্ল্যাক বডি বা সম্পূর্ণ কালো বস্তু আমরা যেটাকে বলতেছি, সো এখানে কোনো ধরনের ট্রান্সমিশন হবে না, কোনো ধরনের রিফ্লেকশন হবে না। লাইক কিরকম হতে পারে, সেটা হচ্ছে ধরো লাইট এসে ইনসিডেন্ট করলো বা আপতিত করলো এখানে, সেখানে লাইট এসে পড়লো আমাদের ব্ল্যাক বডির উপর। তো লাইট এসে পড়ার পর পুরোটাই হবে অ্যাবজর্ব করে ফেলবে, পুরোটাই ব্ল্যাক বডি কি করবে, পুরো লাইটটা অ্যাবজর্ব ব্ল্যাক করে হোলের মতো কাজ করবে। না, অনেকটা ব্ল্যাক হোলের সাথে টোটালি ডিফারেন্স। মানে ব্ল্যাক হোলের সাথে এটার মানে জিনিসটা মিলাতে যাও না, যে ব্ল্যাক হোল এবং ব্ল্যাক বডি এটা কিন্তু টোটালি ডিফারেন্ট বস্তু। যেমন ব্ল্যাক হোলে হচ্ছে সেখানে তোমরা জানো যে আসলে আলো সেখান থেকে ফেরত আসতে পারে না, এত গ্র্যাভিটেশনাল পুল কাজ করে ব্ল্যাক হোলে। বাট ব্ল্যাক বডি হচ্ছে নর্মাল, এটার সাথে ব্ল্যাক হোল মিলাতে যেও না, কারণ ব্ল্যাক বডি সেরকম গ্র্যাভিটেশনাল পুল কাজ করে না। সো ব্ল্যাক বডিতে তোমার কিছু পরিমাণ তোমার হচ্ছে যে লাইটটা পড়তেছে, যে এনার্জিটা পড়তেছে, কিছু পরিমাণ না, পুরোটাই সেটা অ্যাবজর্ব করবে ব্ল্যাক বডি।
পুরো এনার্জিটাই আমাদের ব্ল্যাক বডিটা অ্যাবজর্ব করে ফেলবে। সে অ্যাবজর্বকৃত এনার্জি পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে রেডিয়েট করতে থাকবে বা আস্তে আস্তে বিকিরণ করতে থাকবে। সো ব্ল্যাক বডি হচ্ছে পারফেক্ট অ্যাবসর্বার, মানে পুরোটাই শোষণ করবে যে পরিমাণ এনার্জি পড়তেছে ব্ল্যাক বডির উপর, পরবর্তীতে আস্তে আস্তে সেটা রেডিয়েট করতে থাকবে। বুঝছো? সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার ব্ল্যাক বডি নিয়ে? যে হচ্ছে কোনো ধরনের ট্রান্সমিশনও হবে না, কোনো ধরনের রিফ্লেকশনও হবে না, যতটুকু এনার্জি পড়তেছে আমাদের ব্ল্যাক বডির উপর পুরোটাই শোষণ করে ফেলবে। সবার কাছে ক্লিয়ার ধারণাটা ব্ল্যাক বডি রিলেটেড? সো ব্ল্যাক বডির একটা জি ভাইয়া। এক্সাম্পল হতে পারে চারকোয়েল, সেটা হচ্ছে ব্ল্যাক বডির একটা এক্সাম্পল। সো চারকোয়েল কেউ একটু গুগল করে দেখতে পারো, এই পদার্থটা সম্পর্কে একটু স্টাডি করে দেখতে পারো। এটা হচ্ছে একটা ব্ল্যাক জি বডি। ভাইয়া, চিনি ভাইয়া। ভাই ড্রয়িং এটা করেছো চিনি। এগুলা? হ্যাঁ বলো ভাইয়া। ভাই ড্রয়িং করেছো এগুলা না চারকোল? কি বুঝি নাই? ভাইয়া আর্ট করেছে? হ্যাঁ ওখানেও থাকে, ওখানেও চারকোল থাকে। তো তোমরা গুগল করে দেখতে পারো যদি কেউ এই ম্যাটারটা সম্পর্কে না জানলে সার্চ করে দেখতে পারো। এটা হচ্ছে আহ, একদম পারফেক্ট ব্ল্যাক বডি, যেখান থেকে হচ্ছে যে পরিমাণ লাইট পড়তেছে তার পুরোটাই অ্যাবসর্ব করে ফেলবে এবং সময় সময় আস্তে আস্তে রেডিয়েট করে ফেলবে। সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বডি। বাট নর্মাল বডিতে তোমার ট্রান্সমিশনও হইতো, রিফ্লেকশনও হইতো, বাট ব্ল্যাক বডিতে নো ট্রান্সমিশন নো রিফ্লেকশন। এটা হচ্ছে এইটার উপর বেস করে আমরা ফিজিক্সও পড়বো, এই ব্ল্যাক বডি আবার রিপিট করবে ফিজিক্সে, তোমাদের সেকেন্ড পেপার ফিজিক্সে। তখন দেখবে যে বিশাল বড় বড় ইকুয়েশন দেখবা তখন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া কোয়ান্টাম থিওরি কি মানে বিচ্ছিন্ন প্রবাহ সাপোর্ট করে নাকি নিরবিচ্ছিন্ন প্রবাহ সাপোর্ট করে, এই জিনিসটা একটু কোয়ান্টাম থিওরি আসলে নিরবিচ্ছিন্ন প্রবাহকে সাপোর্ট করে, সরি নিরবিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন প্রবাহকে সাপোর্ট করে। দেখো এই যে তোমার হচ্ছে কোয়ান্টাম থিওরিতে হচ্ছে প্যাকেটস এর কথা বলা হয়েছে, এনার্জি প্যাকেটস। সো কোয়ান্টাম থিওরি তোমার হচ্ছে এনার্জি বিচ্ছিন্ন ভাবে যে ফ্লো হইতে পারে সেটা নিয়ে আইডিয়া দেয়। সো বিচ্ছিন্ন ফ্লো নিয়ে কথা বলে কোয়ান্টাম থিওরি, এনার্জি বা প্যাকেট আকারে যে এনার্জি ফ্লোটা সেটা নিয়ে কথা বলে। এটা তোমরা এই যে কোয়ান্টাম থিওরি যে অ্যাপ্লিকেশনটা বা এনার্জি যে প্যাকেট আকারে আসে, এই যে কোয়ান্টাম থিওরি যে বিষয়টাকে আসলে সাজেস্ট করতেছে যে এনার্জি হচ্ছে আমাদের প্যাকেট আকারে আসছে, যে প্যাকেটটাকে বলতেছে আমরা কোয়ান্টা। এই ধারণাটা তোমরা হচ্ছে যখন আবার সেকেন্ড পেপার ফিজিক্সে ফটো ইলেকট্রিক ইফেক্ট এই থিওরিটা পড়বা, তখন আবার এই ধারণাটা আবার রিপিট করবে থিওরিটা, এই কোয়ান্টা ধারণাটা, তখন আবার দেখবা এটাকে। বুঝতে পারছো ভাইয়া তুমি? জি ভাইয়া। আচ্ছা, সো এটা বিচ্ছিন্ন প্রবাহকে সাপোর্ট করে বা প্যাকেট অফ ফ্লো অফ ইলেকট্রনকে সাপোর্ট করে। তাহলে এটা ছিল ব্ল্যাক বডি। আমি জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখাই দিই। তাহলে আমাদের যে প্যাকেট গুলো আসতেছে, সে প্যাকেটের যে ওয়েভ, সে ওয়েভ আসলে তোমার ই সমানুপাতিক নিউ, মানে ওই ওয়েভের যে আসো ওয়েভের প্রপার্টি নিয়ে একটু কথা বলি। সো এখানে যে ওয়েভটা আমি আঁকলাম, একটা ওয়েভের হচ্ছে বেসিক্যালি আমরা তিন ধরনের প্রপার্টি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ওয়েভের কম্পাঙ্ক, যেটাতে আমরা হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করতেছি। ফিজিক্সে তোমরা এফ দ্বারা দেখছো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মিউ। তারপর হচ্ছে আমাদের এটাকে মিউ সাইন বলা হয়, জাস্ট এখানে হচ্ছে জাস্ট এইভাবে আঁকবা। তারপরে হচ্ছে তোমাদের ভি বা ভেলোসিটি, এটা হচ্ছে তোমাদের তরঙ্গের বেগ বা তরঙ্গের ভেলোসিটি বা বেগ। তারপর হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা হচ্ছে আমাদের তরঙ্গের বেসিক ধর্ম। যেহেতু বলছে যে তাড়িত চুম্বক তরঙ্গ কথা বললাম আমরা, যে প্যাকেট গুলো, সে প্যাকেটে যে ওয়েভ থাকতেছে, ওয়েভ প্যাকেট আকারে আসতেছে, সেই ওয়েভের যে এনার্জি বা একটা প্যাকেটের যে এনার্জি সেটা আসলে সেই তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক হবে। তো সমানুপাতিক ধারণাটা কি? কম্পাঙ্ক যত বেশি হবে কোন একটা ওয়েভের, এনার্জি তত বেশি হবে, কম্পাঙ্ক যত কম হবে এনার্জি তত কম হবে। এটা হচ্ছে সমানুপাতিক ধারণা। আর ব্যস্তানুপাতিক হলে কি হতো? কম্পাঙ্ক যত বাড়বে এনার্জি তত কমবে, যদি এটা ব্যস্তানুপাতিক রিলেশনে যেত তাহলে এরকম হতো। তাহলে এই যে জিনিসটা আমাদের যে সমানুপাতিক সাইনটা আছে, সেই সাইনটাকে যদি আমরা সরাই ফেলি তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়ালস টু এইচ নিউ। সেটা একটা কনস্ট্যান্ট চলে আসবে, আমরা সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলাম। যেহেতু এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলতেছে, তার মানে এই এইচটাকে নাম দেওয়া হয়েছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম, মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ এর নাম। সো এই এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এই এইচটার মান সবাই একটু মনে রাখার চেষ্টা করিও, 6.6 6.64 × 10⁻³ জুল সেকেন্ড। সবাই মনে রেখো। আর জুল সেকেন্ড এই জিনিসটার এককটা যদি কেউ ভুলে যাও তাহলে সেইভাবে মনে রাখতে পারো যে আমাদের কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, সবাই জানো। হার্জকে আমরা হার্জ ছাড়াও লিখতে পারি পার সেকেন্ড। তোমার কি দরকার? এনার্জি দরকার। বাম পাশে আমাদের এনার্জি দরকার বা জুল দরকার। তোমার ডান পাশের মাত্রা কি আছে? মাত্রা একটা মাত্রা আছে হচ্ছে পার সেকেন্ড, আর একটা মাত্রা তুমি জানো না, কোশ্চেন মার্ক দিলা। আর বাম পাশে মাত্রাটা জানো জুল, এখানে কোশ্চেন মার্ক, এখানে পার সেকেন্ড। সেখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তোমার হচ্ছে তাহলে কোশ্চেন মার্ক ইকুয়ালস হবে জুল সেকেন্ড।
সো যদি কখনো তুমি তোমার ইউনিটটা ভুলে যাও যে আসলে সেটার একক কত হবে, জাস্ট একটু কমন সেন্স ইউজ করলে তুমি আবার জিনিসটা মনে করে ফেলতে পারবে যে আসলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম ধ্রুবকের এককটা হচ্ছে জুল সেকেন্ড। আশা করি জিনিসটা পারবা তোমরা। আর আমি আবার আর কয়েকটা জিনিস দেখাই দিই এখানে। সো যেহেতু আমরা ওয়েভের কথা বলতেছি ই ইকুয়ালস টু এইচ নিউ, সো আমরা এখান থেকে বলতে পারি, তোমরা জানো যে হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তোমরা এই জিনিসটা পড়ে আসছো ক্লাস 9-10 এ। সো ভি ইকুয়ালস টু যে এফ ল্যামডা, আমরা এই ভি যেহেতু আমাদের সকল তরঙ্গকে এখানে আমাদের মানে আমরা যেখানে যে ধরনের তরঙ্গ নিয়ে কথা বলতেছি তাড়িত চুম্বক তরঙ্গ, অর্থাৎ এই ভি এর জায়গায় আমরা রিপ্লেস করতে পারি সি কে। সি হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ, কারণ আমরা এখানে সকল আলোচনা তাড়িত চুম্বক তরঙ্গ নিয়ে করতেছি। তো তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটাও কি একজন বলতো কত হবে? 10 to the power 8. এক্স্যাক্টলি, তাড়িত চুম্বক তরঙ্গ সেটা হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো সি ইকুয়ালস টু লিখতে পারি আমরা মিউ ল্যামডা, কারণ এখানে এফ কে মিউ হিসেবে রিপ্রেজেন্ট করলাম আমরা এফ কে মিউ হিসেবে। সো ভি কে লিখতে পারি আমরা সি হিসেবে, এফ কে মিউ হিসেবে, সেখান থেকে ল্যামডা আসলো, সি ইকুয়ালস টু মিউ ল্যামডা, রাইট? সো আমরা যদি এখন রিপ্লেস করি মিউ কে, সো মিউ ইকুয়ালস টু লিখতে পারি আমরা সি বাই ল্যামডা, সেখানে যদি রিপ্লেস করে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। দেখো ল্যামডার সাথে কিন্তু আমাদের যে এনার্জি সেটার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, যেহেতু আমাদের এইচ ও কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট, তো এখান থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি ই সমানুপাতিক 1/λ। তার মানে ল্যামডা যত বাড়বে অ্যাকচুয়ালি এনার্জি তত কমবে, আর ল্যামডা যত কমবে এনার্জি তত বাড়বে। আশা করি এই ধারণাটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এটা তো গেল হচ্ছে একটা প্যাকেটের এনার্জি, এটা হচ্ছে একটা প্যাকেটের এনার্জি। তোমার যদি এন নাম্বার অফ প্যাকেট থাকে বা এন সংখ্যক প্যাকেট থাকে তাহলে জাস্ট হবে ইকুয়ালস টু এন এইচ সি বাই ল্যামডা, রাইট? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ধারণাটা ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে আমাদের এনার্জির ইকুয়েশন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে আমাদের এতটুকু ধারণা থাকলেই চলবে, এর চেয়ে বেশি দরকার নেই। ভাইয়া, হ্যাঁ, এখানে বলো। এর মানটা কি কক্ষপথের সংখ্যা হবে? না না না, এন এর মান, এন হচ্ছে তোমার প্যাকেটের সংখ্যা বা কোয়ান্টার সংখ্যা, কতগুলো কোয়ান্টা আসতেছে, এটা হচ্ছে এন এর ভ্যালু, কোয়ান্টার সংখ্যা। তাহলে সবার কাছে ক্লিয়ার? আমরা আজকে তাহলে হচ্ছে ডি ব্রগলি আর শুরু না করি, ডি ব্রগলি হচ্ছে তাহলে নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো। তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখি, আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন গুলো নেই তোমাদের।